স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। 50 বছরের সুবর্ণ বাংলাদেশ মৎস্য উৎপাদনে আজ স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের বিশ্ব প্রবৃদ্ধির তালিকায় হয়েছে দ্বিতীয়, মাছ চাষে পঞ্চম স্থান ধরে রেখেছে দেশটি। এই খাতে নিয়োজিত 11% মানুষ পুষ্টি চাহিদা পূরণে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। বিশেষজ্ঞরা বলছেন, মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ছোট মাছের দিকে নজর দেওয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনাকেও উন্নত করতে হবে। এক্ষেত্রে শতাধিক প্রজাতির দেশি মাছের জাত উন্নয়নে সরকার কাজ করছে বলে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মোট জনগোষ্ঠীর প্রাণী আমিষের 60% পূরণ করছে মাছ। 2019-এর অর্থনৈতিক সমীক্ষায় উঠে আসে দেশের কৃষি জিডিপির 1/4 ও মোট জিডিপির 3.50% অবদান মৎস্য খাতের। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বিশ্বে মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে তৃতীয় ও চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থানে বাংলাদেশ। এছাড়া সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদনে যথাক্রমে অষ্টম ও 12তম স্থানে রয়েছে দেশটি। বৈপ্লবিক পরিকল্পনার কারণে মাছের উৎপাদন এমন পর্যায়ে গিয়েছে যে আমরা সকল প্রকার মাছ মিলে বিশ্বে চতুর্থ স্থানে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, রুই, কাতলা সহ বড় মাছ চাষে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও এখন নজর দিতে হবে অধিক পুষ্টিগুণ সম্পন্ন ছোট মাছের দিকে। বিলুপ্ত প্রজাতির প্রায় 33 প্রকার মাছকে আমরা বৈজ্ঞানিক গবেষণার ভিতর থেকে ফিরে আনছি। আমরা মলা, ঢেলার থেকে শুরু করে সকল মাছকে ফিরিয়ে নিয়ে আসতেছি। মাছ চাষে বাংলাদেশ যতটা এগিয়েছে, ঠিক ততটাই সম্ভাবনা তৈরি হয়েছে সমুদ্র ও উপকূলীয় এলাকা থেকে বিপুল পরিমাণ মৎস্য আহরণে। মৎস্য খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। মাছের অভয়ারণ্য করছি, বিভিন্ন জায়গায় গবেষণা ইনস্টিটিউট করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, ছোট মাছের স্বাদ চমৎকার এবং চাহিদাও যথেষ্ট, কিন্তু এই মাছের বাজার ব্যবস্থাপনা আধুনিক নয় বলে চাহিদা থাকা সত্ত্বেও খামারিরা ছোট মাছ চাষে ততটা আগ্রহী নয়। তাই ছোট মাছ চাষ ও বাজার ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 5 শিক্ষার্থীকে। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে বলে জানান আদালত। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। রায় দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকায় বুধবার সকাল 9টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় 22 আসামিকে। এ সময় আদালত অঙ্গনে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে বেলা 12টার দিকে রায় ঘোষণার আগে এজলাস কক্ষে নেওয়া হয় আসামিদের। আদালতের সংক্ষিপ্ত রায়ে 25 আসামির মধ্যে 20 জনকেই মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই মৃত্যুর ঘটনা বাংলাদেশের সব মানুষকে ব্যথিত করেছে। এমন নৃশংস হত্যার পুনরাবৃত্তি যেন আর না হয়, সেজন্য আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করেন আদালত। এই অপরাধ যাতে ভবিষ্যতে আর যেন না হয় এবং এই ধরনের ঘটনা যেন কোনো হলে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় কোনো জায়গায় যাতে এরকম কোনো ঘটনা হয়, এভাবে যদি পিটিয়ে নিষ্ঠুরভাবে যদি হত্যা করে, তার জন্য কি নির্মম শাস্তি অপেক্ষা করে মাননীয় আদালত সেই শাস্তি এবং রায় আজকে ঘোষণা করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাস নয়, পড়াশোনার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান নিহত আবরারের পরিবার। আমরা যে রাজনীতি করি, আমরা কাউকে যেন রেগিনের মাধ্যমে কাউকে যেন হত্যা না করি এবং কাউকে যেন মারপিট করা না হয়। ওই 20 জন দিয়েছে এবং এই এদের 20 জনের জন্য অনতিবিলম্বে এদের রায় যেন কার্যকারী করা হয়। রায় পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার গণমাধ্যমকে বলেন, শাস্তির দ্রুত বাস্তবায়ন চাইছেন তারা। বিচারটা সঠিকভাবে হয়েছে মনে হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং আশা করবো যেন সেই সঠিকভাবে বিচারের রায়টা যেন দ্রুততম সময়ে কার্যকর হয়।
অন্যদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আসামি প্যানেল থেকে যে উপস্থাপন করা হয়েছিল সেগুলো একটাও বিজ্ঞ আদালত আমাদের জাজমেন্টে আনেন নাই এবং আমরা এই আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছর 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে 22 জনকে আদালতে হাজির করা হয়। পলাতক আছে 3 আসামি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আবরার হত্যা মামলার রায়ে প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। বুধবার বিকেলে গুলশানে নিজ অফিসে আবরার হত্যার রায় নিয়ে প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এমন হত্যাকাণ্ড বা অপরাধ করে কেউ নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না। এ সময় বিচার বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা জানান আইনমন্ত্রী। এর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দেশে আইনের শাসন আছে এবং এখন কেউ এই রকম হত্যাকাণ্ড করে বা কোনো রকম হত্যাকাণ্ড করে কোনো অপরাধ করে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না, তারা রাজনীতি করতে পারবে না, তারা লিডার অফ দ্য অপোজিশন হওয়ার মতন অডাসিটি দেখাবে না। বেফাঁস মন্তব্য আর অডিও কেলেঙ্কারিতে জড়িয়ে পদ হারানো ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে তদন্ত শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, শাহবাগ থানায় দায়ের হওয়া অভিযোগের তদন্ত করছে পুলিশের সাইবার অপরাধ বিভাগ। এদিকে র্যাবের দাবি, চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে ডাক্তার মুরাদের অশালীন বক্তব্যের 387টি ভিডিও চিহ্নিত করেছে বিটিআরসি। এছাড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য থেকেও ডাক্তার মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিস্তারিত মাসুদ লাবনীর প্রতিবেদনে। সদ্য পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের অডিও ফাঁস নিয়ে পুলিশের পর র্যাবও জিজ্ঞাসাবাদ করেছে চিত্রনায়ক ইমনকে। মঙ্গলবার রাতে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ নিয়েও জানতে চাওয়া হয় তার কাছে। ইন্ডিভিজুয়াল থেকে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, এই যে বিষয়টা মাঝখানে যে বিষয়টি, এইটুকু তদন্ত করাই মূলত আমাদের এখন কার্যক্রমের মূল উদ্দেশ্য। জিজ্ঞাসাবাদে ইমনের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করেছে র্যাব। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আরও কয়েকজনকে। আমাদের সাইবার মনিটরিং যে টিম রয়েছে, আমাদের ফরেনসিক টিম রয়েছে, এই কনভারসেশনটি পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই করছে যে এখানে কোনো ধরনের এডিট করা হয়েছে কিনা। এদিকে শাহবাগ থানায় ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে কিনা তা তদন্ত করবে ডিবির সাইবার অপরাধ বিভাগ। এই তদন্ত রিপোর্টটার সাইবার ট্রাইব্যুনালে এটা পাঠিয়ে দেবেন। সেখানে সাইবার ট্রাইব্যুনাল যে বিচারক আছেন উনি যেভাবে সিদ্ধান্ত দেবেন, যে অর্ডারটা দেবেন, সেই আলোকে মামলা হবে অথবা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অন্যদিকে বুধবার সকালে ডাক্তার মুরাদ হাসানের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন এক আইনজীবী। তিনি সংবিধান সম্পর্কে যে সমস্ত ডেরিগেটরি কথা কমেন্টস করেছেন তাতে তার শপথ ভঙ্গ হয়েছে। সুতরাং এমপি হিসাবেও এই পদে থাকার আর কোনো অধিকার নাই। এদিকে হাইকোর্টকে বিটিআরসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার মুরাদ হাসানের ভাইরাল হওয়া অশালীন বক্তব্যের 272টি ভিডিও চিহ্নিত করেছে তারা। এর মধ্যে ইউটিউবে রয়েছে শতাধিক। ইউটিউবের 115টা লিঙ্কস বিটিআরসি আইডেন্টিফাই করেছে। এর মধ্যে অলরেডি ফেসবুক আমাদেরকে জানিয়েছে যে তারা 15টা সাইট তারা রিমুভ করে ফেলেছে এবং গুগল, ইউটিউব অলরেডি 2টা সাইট তারা রিমুভ করেছে। বিটিআরসির এই আইনজীবী আরও জানান, ফেসবুকেও ছড়িয়ে পড়া ডাক্তার মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ভিডিও সরাতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে দল থেকে অব্যাহতি পেলেও এই মুহূর্তে সংসদ সদস্যপদ যাচ্ছে না ডাক্তার মুরাদ হাসানের। সাবেক এই হুইপ বলেছেন, সংসদে তার সদস্যপদে থাকা না থাকা নির্ভর করছে অনেকটা সরকারের হাতেই।
সংবিধান অনুযায়ী সংসদে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া, নিজে পদত্যাগ করা অথবা নৈতিক স্খলনজনিত কারণে সাজা পেলেই কোনো সদস্যের পদ খারিজ হতে পারে। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। এই মুহূর্তে দেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তির নাম ডাক্তার মুরাদ হাসান। কয়েকদিন ধরে অব্যাহতভাবে বিতর্কিত ও অশ্লীল মন্তব্য করে ইতিমধ্যে তিনি খুইয়েছেন প্রতিমন্ত্রীর পদ। দল থেকেও বহিষ্কার করা হয়েছে মুরাদকে। নানা মহলে আলোচনা, সংসদ সদস্য পদেও থাকার যোগ্যতা হারিয়েছেন ডাক্তার মুরাদ। তবে আইনি মারপ্যাচে এখনই সংসদ থেকে বাদ যাচ্ছেন না তিনি। সংবিধান অনুযায়ী বেশ কয়েকটি কারণে বাতিল হয় সংসদ সদস্য পদ। এর মধ্যে ৭০ অনুচ্ছেদ মতে সংসদে দলের বাইরে ভোট দেয়া কিংবা নিজেই পদত্যাগ করলে এমনটা ঘটে। দল থেকে অব্যাহতি দিলে সংসদ সদস্য পদ যাবে না, তাকে উনি নিজে যদি রিজাইন করে দল থেকে তাহলে সদস্য পদ চলে যায়। তবে সংবিধানে আরো কয়েকটি অনুচ্ছেদে সংসদের সদস্যপদ বাতিলের কথা বলা আছে। এর মধ্যে আদালত দ্বারা পাগল ঘোষণা বা নৈতিক স্খলনজনিত কারণে মামলায় ন্যূনতম 2 বছর সাজা হতে হয়। এখানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বিরোধী দলের একজন সংসদ সদস্য। তার মেম্বারশিপ যাবে নৈতিক স্খলন যদি থাকে, কেউ যদি সংবিধান নিয়ে এমন বিরূপ মন্তব্য করে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং এটা রাষ্ট্রবিরোধের সামিল, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধের মামলা হবে। তবে ডাক্তার মুরাদের সংসদ সদস্যের পদে থাকা না থাকার বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। ওনার ডিস্ট্রিক্ট থেকে বোধহয় সুপারিশ এসছে, সেই সুপারিশ কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে এটার যদি কোনো আইনি জটিলতা থেকে থাকে বা আইনের কোনো প্রশ্ন থেকে থাকে তখন আমি জবাব দিতে রাজি আছি। নিজ থেকে পদত্যাগ না করলে আপাতত সংসদ সদস্য পদে থাকা নিয়ে কোনো সমস্যা থাকছে না মুরাদ হাসানের। আরিফুল সাজ্জাদ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের বিশ্বের প্রভাবশালী 100 নারী তালিকায় এবারও 43তম অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মতো এবারও গত মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে ফোর্বস। এর আগে 2020 সালেও সাময়িকীটিতে বিশ্বের 100 প্রভাবশালী নারী তালিকায় 39তম অবস্থানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তালিকায় স্থান পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রোফাইলে ফোর্বস লিখে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়কালীন প্রধানমন্ত্রী। চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি যথেষ্ট উদারতা দেখিয়েছে সরকার। বলেন, তার চিকিৎসা দেশের সবথেকে ব্যয়বহুল হাসপাতালে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে পাঠানোর দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার প্রতি যতটুকু করা প্রয়োজন সরকার তা করেছে। শাহ আলী জয়ের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সেবা শুশ্রূষার জন্য মানবিক বিবেচনায় একজন গৃহকর্মীকে কারাগারের অভ্যন্তরে থাকারও সুযোগ দেয় সরকার। 2020 সালে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং করোনা মহামারীর প্রেক্ষাপটে সরকারি নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত করে নিজ বাড়িতে থেকে চিকিৎসার সুযোগ দেয় সরকার। তবে বিএনপি বলছে, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছে। এক্ষেত্রে তাকে দ্রুত দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানায় দলটি। এই নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। এমন বাস্তবতায় এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে বেগম জিয়ার প্রতি যথেষ্ট উদারতা দেখিয়েছে সরকার। আজকে বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। তার ছেলের বউ তো ডাক্তার, তারেকের বউ ডাক্তার। শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে। তো কই ছেলের বউ তো কোনদিন দেখতে আসে না। অবশ্য পকুর বউ এসছে, তারা তো আসেনি। আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু করেছি। 15ই আগস্ট নিজের ভুয়া জন্মদিন পালন খালেদা জিয়ার কোন মানবিকতার নিদর্শন, এমন প্রশ্ন তোলেন সরকার প্রধান। বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কি আচরণ করেছে? 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, তার আগে খালেদা জিয়ার কি বক্তব্য ছিল? যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না,
এই বক্তৃতাই তো খালেদা জিয়া দিয়েছিল। শেখ হাসিনা বলেন, বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে বিনা বিচারে কারাগারে আটক রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে। তাদের চিকিৎসার ন্যূনতম সুযোগও দেয়নি তৎকালীন সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইরের কারো উস্কানিতে কারখানায় যেন অশান্ত পরিবেশ তৈরি না হয় এ বিষয়ে শ্রমিকদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হলে বাংলাদেশ বৈশ্বিকভাবে পিছিয়ে পড়বে। ঢাকায় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন তিনি। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং দক্ষ শ্রমশক্তি ব্যবহারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে 30টি কারখানার প্রতিনিধিদের হাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মালিক শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, যে কারখানার রুটি রুজির ব্যবস্থা করে তার প্রতি যত্নশীল হতে হবে মালিক শ্রমিক উভয় পক্ষকেই। ক্ষমতা অবৈধভাবে দখল করেছিল। যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে, অর্থাৎ আপনার খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন জীবিকার ব্যবস্থা করে, সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে। অনেক সময় আমরা দেখি বাইরের থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয় এবং কিছু কিছু একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করে। একটা কথা মনে রাখতে হবে যে এখন বিশ্ব প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতাময় বিশ্বে যদি শিল্প কলকারখানা এবং উৎপাদন এবং রপ্তানি এটা যদি সঠিকভাবে চলতে হয়, তাহলে কিন্তু কারখানাগুলি যাতে যথাযথভাবে চলে তার ব্যবস্থা নিতে হবে। আর যদি সেখানে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই রপ্তানিও যখন বন্ধ হবে, তখন কর্ম পরিস্থিতি থাকবে না, নিজেরাও কাজ হারাবেন এবং তখন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে। সে কথাটা মনে রেখে শ্রমিক যারা, তাদেরও কিন্তু সেই একটা নিশ্চয়ই একটা দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা দিল্লি উভয়ে উপকৃত হতে পারে, কারণ এটি হবে সস্তা এবং পরিবেশ বান্ধব জ্বালানি। গণভবনে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠকে হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্তের সকল সমস্যা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব। বাংলাদেশের 50তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানোয় তিনি ধন্যবাদ জানান এবং একে বন্ধুত্বের বিশেষ বন্ধন হিসেবে উল্লেখ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার শরীরে আবারও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে, এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের নেত্রীর পাসপোর্টের ব্যবস্থা করে অবিলম্বে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। এদিকে পরিস্থিতি বিবেচনায় খুব শিগগিরই এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার দেহের অভ্যন্তরে মৃদু রক্তক্ষরণ হয়। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা 1 সপ্তাহ আগেই জানিয়েছিলেন ঝুঁকি কাটেনি খালেদা জিয়ার। লিভার সিরোসিসে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীর দেহে একাধিকবার অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঘটনাও ঘটেছে। সেই রক্তক্ষরণ সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা গেলেও যে কোনো সময় তা আবার শুরু হতে পারে, এমনটাও বলেছিলেন চিকিৎসকরা। গতকালকের রক্তক্ষরণের পর তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে, সেটিও মনে করেন চিকিৎসকরা। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সেখানে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব দলের নেত্রীর সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন। আমি গতকালও রাতে গিয়েছিলাম হাসপাতালে এবং সব চিকিৎসকরাই সেখানে ছিলেন। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন, আবার তার রক্তক্ষরণ হচ্ছে। পাসপোর্টটা বাতিল করে দিয়েছেন, পাসপোর্টের যে আবেদন বাতিল করে দিয়েছেন। এটা আপনাদের যে কথা বলছেন মাঝে মাঝে যে আমরা চিন্তা করছি, তার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অবিলম্বে তার পাসপোর্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এদিন বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান জানান আইনমন্ত্রী। যে 15 জন আইনজীবী আমার সাথে এসে দেখা করেছেন, তারা একটা বক্তব্য দিয়েছেন। তাদের এই বক্তব্য কোনো দেশে কোনো সময়, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের কোনো আদালতের কোনো নজির আছে কিনা
আমি সেটা খতিয়ে দেখছি। আমার দেখা এখনো শেষ হয় নাই, প্রায় শেষ প্রান্তে এসেছি। আপনারা কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পেয়ে যাবেন। গত 13 নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের 16 শহরে খালে পড়ে নিখোঁজ শিশু কামালকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে বন্দর নগরীতে অসংখ্য অরক্ষিত ড্রেন এখন মরণফাঁদ। একের পর এক হচ্ছে মৃত্যু, টনক নড়ছে না প্রশাসনের। সিটি কর্পোরেশন বলছে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় নালা সংস্কার করতে পারছে না। আর সিডিএ বলছে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের পাশাপাশি চলছে ড্রেন সংস্কারের কাজও। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগর জুড়ে সড়কের পাশেই ছোট বড় অসংখ্য নালা, আর এই নালার ওপরই নগরবাসীর চলাচলের পথ ফুটপাত। অরক্ষিত ড্রেন যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা। সর্বশেষ গত সোমবার চট্টগ্রাম 16 শহর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। নগরবাসীর অভিযোগ, পুরনো ড্রেন সংস্কার না করার কারণে নালায় কেউ পড়লেও উদ্ধার করতে অনেক সময় লাগে। এমনকি মুরাদপুরে এক বৃদ্ধ নালায় পড়ার দৃশ্য সিসিটিভির ফুটেজে দেখা গেলেও 1 মাসেও উদ্ধার করা যায়নি সেই বৃদ্ধকে। ওখানে পড়তে দেখুন, যদি বাড়ি গিয়ে এখানেও আসতো আমি পাতাম, অনেক চেষ্টা করলাম। এখন যে মেনের ভিতরে ঢুকে গেছে, এই পানির ভিতরে এখনো সিটি কর্পোরেশনের কাজ, নির্মাণ কাজগুলো, এই কাঁচরাগুলো লড়া পর্যন্ত কোনোভাবে লাশটা পাবো বলে আমার আশা করার নাই। হ্যাঁ, কেন আমি এখানে ভিতরে আমি অনেক ব্যাংকের ওখান দিয়ে ভিতরে ঢুকে অনেক প্রচুর 50 ট্রাকের মতন কাঁচরা আমি নিজেই টাইনি ফেলাইছি। আমাদের বেগ পেতে হয়, এখানে মশা মাছি আছে, বিভিন্ন কিছু আছে, যার কারণে আমাদের চেষ্টা করছি উদ্ধার করা। ময়লার কারণে, আবর্জনার কারণে ওই দুর্ঘটনা ঘটে। সিটি কর্পোরেশন বলছে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কারণেই ড্রেন সংস্কার করতে পারছেন না তারা। ওনারা ফুটপাত ভেঙে ফুটপাতটা রাস্তায় নিয়ে নিয়েছেন। যখন ফুটপাত ছিল তখন এটা ছিল ব্যারিয়ার, এই অংশটা। যখন ফুটপাত ভেঙে রাস্তা হয়ে গেছে, তখন এই ড্রেনটা যদি স্ল্যাবটা যদি কন্টিনিউ করতো, এখানে যদি একটা ব্যারিয়ার দিত, তাহলে এই সমস্যাটা হতো না। আর সিডিএ বলছে খাল খননের পাশাপাশি ড্রেনেরও সংস্কার করবেন তারা। আমাদের কয়েকটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো যদি আমরা না করি, যেমন খালের সম্প্রসারণ করতে হবে, খালের পাশে রাস্তা ওয়াকওয়ে করতে হবে এবং স্লুইস গেটগুলো করতে হবে প্রত্যেকটা খালের মুখে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত পুরোদমে সফলতা পাবে না। তবে দুই প্রতিষ্ঠানের সমন্বয় না থাকলে জলাবদ্ধতা প্রকল্পের তেমন কোনো সুফল মিলবে না বলছেন নগর বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনায় গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 28,016 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত একদিনে নতুন করে 277 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 15,78,288 জন। এছাড়া গত 24 ঘন্টায় 296 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,43,204 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 20,549টি। শনাক্তের হার 1.35। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমান বাহিনীর কর্মকর্তা সহ 13 জন। একসাথে এতগুলো মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের সাগরে ডুবেছে ভারত। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনীতিক টুইট করেছেন বিপিন রাওয়াতকে নিয়ে। তারা বিপিন রাওয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান। চন্দ্রানী চন্দ্রা, ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে তামিলনাড়ুতে ওই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার তৈরি Mi-17V5 মডেলের হেলিকপ্টারটিতে 14 আরোহীর মধ্যে 5 জন ক্রু ও 9 জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে বিপিন রাওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াত ছাড়াও সেনা কমান্ডাররা ছিলেন। হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে। তিনি বলেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্য কর্মীদের হারিয়েছি। শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শোক জানিয়ে বলেছেন, এটি অভূতপূর্ব ট্র্যাজেডি এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা। 63 বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত 2019 সালে জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সমন্বয়ের জন্য ওই পদ সৃষ্টি করা হয়েছিল। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করতেন তিনি। 1978 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বিপিন রাওয়াত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এখন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সবচেয়ে দ্রুতগামী ও বিরতিহীন ট্রেনের সময় লাগে 5 ঘন্টার বেশি। ট্রেন যোগাযোগ আরও দ্রুতগামী করতে সরকারের পরিকল্পনা বুলেট ট্রেন চালুর। এরই মধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা সমীক্ষা ও ড্রয়িং ডিজাইনের কাজ, এখন অর্থায়নের অপেক্ষা। বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে লাগবে মাত্র 1 ঘন্টা। আর এটি হতে যাচ্ছে যোগাযোগ খাতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, যাতে খরচ হবে প্রায় 1 লাখ কোটি টাকা। শেখ জায়েদের রিপোর্ট। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, দীর্ঘতম মেরিন ড্রাইভ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা জলাবদ্ধতা প্রকল্প, এমন অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে নতুন স্বপ্ন দেশের সবচেয়ে ব্যয়বহুল এক প্রকল্প বুলেট ট্রেন। সমীক্ষা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। থাকবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সম্পন্ন। ট্রেনের গতি হবে ঘন্টায় 300 কিলোমিটার। চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী ট্রেন, যেটি সোনার বাংলা কিংবা সুবর্ণ নামে চলাচল করে, যাতায়াতে সময় লাগে 5 ঘন্টা। সেই জায়গায় বুলেট ট্রেন চালু হলে চট্টগ্রামের মানুষ বা ঢাকা থেকে যারা চট্টগ্রামে আসতে চান তাদের সময় লাগবে মাত্র 55 মিনিট। বর্তমান সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে বুলেট ট্রেনের ব্যাপারে, সেটা আমাদের আরও দ্রুত থেকে দ্রুত দেশকে উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাবে। এটা ডেভেলপমেন্টের একটা অংশ, সো অবশ্যই আমরা চাইবো যে এটা অ্যাড হোক। হাই স্পিড রেলপথ নির্মাণ করা হবে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম রুটে। স্ট্যান্ডার্ড গেজের 2টি লাইন নির্মাণ করা হবে, যেগুলোর অ্যাক্সেল লোড হবে 17 টন ধারণ ক্ষমতার। বিদ্যুৎ চালিত উড়াল রেলপথটি হবে পাথরবিহীন। যদি 300 কিলোমিটার স্পিড হয়, মাঝে যদি একটা স্টেশন ধরে, তাহলে কিছু লস হলেও অনাবারেজ 1 ঘন্টা। সম্ভাব্যতা সমীক্ষাও শেষ হয়েছে, এখন অর্থায়নের অপেক্ষা, জানালেন মন্ত্রী। এই প্রকল্পটি আমাদের মোটামুটি বাস্তবায়নের জন্য আমরা এখন অন্যান্য যে সমস্ত বাস্তবায়ন প্রক্রিয়া আছে আর বাকি সমস্ত কাজগুলি এখন শুরু করেছি। প্রতিদিন এই পথে 50,000 যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ বাড়ানোর পরিকল্পনা আছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু টানেলে ব্যবহার করা হবে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা বিটুমিন। এ উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু টানেল কার্যালয়ের কনফারেন্স হলে বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান এবং চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু টানেলের প্রজেক্ট ম্যানেজার লি ফাং সিং। জার্মানির নেতৃত্ব থেকে 16 বছর পর বিদায় নিলেন অ্যাঙ্গেলা মেরকেল। বুধবার দেশটির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ সলস। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসট্যাগ বুধবার শপথের আগে ওলাফ সলসকে চ্যান্সেলর নির্বাচিত করে। সলস 707 ভোটের মধ্যে 395 ভোট পেয়ে নিয়োগ সমর্থন পান। তার বিপক্ষে ভোট পড়ে 303টি। ভোটদানে বিরত ছিলেন 6 জন। ভোটের পর জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান সলস। সেখানে তার হাতে নবম ফেডারেল চ্যান্সেলর হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভ্যাল্টার স্টাইনমায়ার। জার্মানির নব সূচনা করতে যথাসাধ্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চ্যান্সেলর। Vor allen Dingen, lieber Herr Bundeskanzler, lieber Olaf Scholz, die Staatsminister.
প্রায় প্রতিদিনই বিভিন্ন দেশে প্রথমবারের মতো শনাক্ত হচ্ছে ওমিক্রন। গেল সোমবার একই দিনে ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে রাশিয়া, ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে। সংক্রমণ বাড়তে থাকায় কয়েকটি দেশ ঝুঁকতে কঠোর বিধিনিষেধের দিকে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা কোনোভাবেই ওমিক্রন সংক্রমণ থামবে না বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। গেল সোমবার রাশিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হলো অমিক্রন। দক্ষিণ আফ্রিকা ফেরত 10 জনের মধ্যে 2 জনের দেহে ধরা পড়েছে নতুন এই ধরন। একই দিনে ক্রোয়েশিয়ায় 2 জন, নেপালে 1 জন এবং থাইল্যান্ডে 1 জন আক্রান্ত হয়েছে অমিক্রন ভ্যারিয়েন্টে। সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয় নরওয়েতে আবারও কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। একই সিদ্ধান্ত নিচ্ছে পোল্যান্ডও। তবে মঙ্গলবার ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে টিকা না দেওয়া ভ্রমণকারীদের করোনা পরীক্ষার পর থাকতে হবে 5 দিনের কোয়ারেন্টাইনে। ওমিক্রন ভ্যারিয়েন্টকে নিয়ন্ত্রণে আনতে করোনা শনাক্তকরণ পরীক্ষা এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করেছে ভারত। ছুটির মৌসুমের আগে করোনার বুস্টার ডোজের চাহিদা বৃদ্ধি পেয়েছে ফ্রান্সে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না ওমিক্রনের সংক্রমণ। তবে করোনার এই স্ট্রেনটির অগ্রযাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে টিকা নেওয়া এবং মাস্ক পরিধান। নিবিড় আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ গেল অক্টোবরে কমে এসেছে। এ সময় মার্কিন বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $6,710 কোটি, যা সেপ্টেম্বরে সর্বোচ্চ ঘাটতি স্পর্শ করার পর গেল 6 মাসের মধ্যে সর্বনিম্ন। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যের বরাতে সিএনবিসি জানায়, অক্টোবরে মার্কিন বাণিজ্য ঘাটতি পূর্ববর্তী মাসের তুলনায় ছিল 17.6% কম। সেপ্টেম্বরে যা ছিল $8,140 কোটি। অক্টোবরে যুক্তরাষ্ট্রের রপ্তানি বেড়ে 8.1% দাঁড়িয়েছে। অর্থের পরিমাণে এটি ছিল $22,360 কোটি। এ সময় আমদানি প্রবৃদ্ধি 0.9% বেড়েছে, যার পরিমাণ $29,070 কোটি। বৈশ্বিক সরবরাহ চেইনে জট খুলতে শুরু করায় মার্কিন রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রামে আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন সেখানে। নয়ন, ঘটনার সবশেষটা জানাবেন আমাদের, কিভাবে সূত্রপাত হয়েছিল আগুনের? ধন্যবাদ বাবলি আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আগুন কিন্তু আছে। 5:30টার দিকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে, কিন্তু জুট কাপড় থাকার কারণে কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এখনও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ কিন্তু এখনো পর্যন্ত আনতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু কিন্তু আসলে যে জুট কাপড় বলে কিন্তু আসলে দ্রুত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না, এমনকি আগুনও কিন্তু দ্রুত কিন্তু ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখন কাজ করছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখনো পর্যন্ত আমরা দেখছি আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে আগুনের যে সূত্রপাত, কিভাবে যে আগুনের সূত্রপাত সেই বিষয় নিয়ে আমাদেরকে কিন্তু ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত তারা বলতে পারেনি, কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একটু আগে কিন্তু ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুন বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে। বিশাল একটি গোডাউন, যে গোডাউনে কিন্তু আগুন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আগুন। এখানে ফায়ার সার্ভিস উচ্চপদস্থ কর্মকর্তা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন, কিন্তু নিয়ন্ত্রণ আনতে কিন্তু চেষ্টা করছেন। আমরা কিন্তু ভেতরে কিন্তু আসলে প্রবেশ করতে চাচ্ছি, সেইভাবে কিন্তু আমরা প্রবেশ করতে পারছি না। আমরা এখানে যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে? আসলে আগুনের সূত্রপাত হয়েছে কিভাবে এখনো বিভিন্ন রকম কথা বলছে।
বিভিন্নভাবে আগুনের সূত্রপাতের ঘটনা শোনা যাচ্ছে। এক হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট এবং গাড়ির কোনো যন্ত্রাংশ থেকে আগুনের সম্ভাবনা আছে বলতেছেন আমাদের নাইট গার্ড এবং যারা ফায়ার সার্ভিসের টিম কাজ করছে তারা। এইভাবে 5:20-এর দিকে 5:15-এর দিকে কি আছে এখানে আছে মূলত স্টক লটের আইটেমগুলো, শীত পণ্য, শীতের বিভিন্ন ধরনের রেডিমেড জিনিসপত্র, রেডিমেড গার্মেন্টস আইটেম এবং আপনার বিভিন্ন ধরনের ওয়েস্টেজ জুটগুলো, সাথে পলিথিনের আইটেম আছেন। সব কিছু মিলিয়ে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে যা বিক্রির উদ্দেশ্যে জমা করে রাখা হয়েছে। আগুনের সূত্রপাত হয়েছে কিন্তু আমরা যতটুকু পর্যন্ত জেনেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। এখানে আসলে কি কি আছে বলে মনে করছেন? এখানে বলতে গার্মেন্টসের বাতিলকৃত ওয়েস্টিস, জুট, তারপর স্টকলট, পলি, কার্টন এই জাতীয় মাল এখানে আছে বুঝছেন। আমাদের 4-5টা গোডাউন আছে, সবগুলোতে আগুন লেগে সব শেষ এগুলাই। আচ্ছা, কয়টার দিকে আগুন লেগেছে আনুমানিক 5টা থেকে 5:15-টার মধ্যে। 5:15-টার মধ্যে থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 4টি টিম তখন থেকে কাজ করছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং আশেপাশে পানিরও অভাব রয়েছে, যার পানির সংকটের কারণে পানিরও মাঝে মধ্যে গ্যাপিং হয়ে যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে পানির জোগাড় করতে হচ্ছে। বাবলি, অবশ্যই এখানে যারা স্থানীয় লোকজন আছে তারা যেমনটা আমাদেরকে কিন্তু আসলে পানির সংকটের কারণে যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনার যেভাবে চেষ্টা করছে সেভাবে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এখানে স্থানীয় লোকজন যারা আছে তারাও কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে তারাও যোগ দিয়েছেন। এমনকি এখানে যারা আছেন তারাও কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনার কাজে কিন্তু তারা যোগ দিয়েছেন। আমরা একটু কথা বলতে যাচ্ছি, ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আমি একটু জানতে যাচ্ছি 5:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা একটু জানতে যাচ্ছি কেন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারছেন না। 5:20 আমরা আগুনের মেসেজ পাই। গুদামে আগুন পাওয়ার পরে আমাদের প্রথমে বাইজিত আছে এটাই কাছে, এরপরে আমাদের আগ্রাবাদ এখানে আসে কাজ করে আমরা। তো যেহেতু জুট গুদাম এখানে নিজস্ব এদের পানির সোর্স ছিল না, আমাদের ওয়াটার টেন্ডারের গাড়ি দিয়ে আমরা ফায়ারে কাজ করতেছি। এখন অনেক ডিস্টেন্সে আমরা একটা পুকুর পেছু ওখান থেকে আমরা পানি নিয়ে আমরা কাজ করতেছি। যেহেতু এখানে অনেক একাধিক গুদাম এবং ভিতরে আগুন গুদামের ভিতরে কাজে একটু সময় লাগবে। শুধু নাকি না, আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এখানে জুট এর পাশাপাশি আরো কিছু মালামাল আছে আর কি। এটা এখন নিশ্চিত বলা যাচ্ছে না। আগুনটা যেহেতু মোটামুটি বেশ কয়েকটা গুদামে, কাজে একটু সময় লাগবে। আমাদের এখানে তিনটা ফায়ার স্টেশন ইউনিট কাজ করতেছে। আমরা তো জুট দেখতেছি, জুট আর কি আছে রেডিমেড গার্মেন্টসের কিছু অংশ মিলে তো জুটগুলো আমরা দেখতেছি আপাতত। না, একটু সময় লাগবে, যেহেতু জুট গুদাম তো এখানে প্রচণ্ড স্মোক, আবার এর নিজস্ব কোনো ওয়াটার সোর্স নেই এদের, এর ফলে আরও একটু সময় লাগবে। না, এখন পর্যন্ত আমরা কোনো আহত বা নিহত কোনো খবর পাই নাই। তো যেহেতু জুট গুদাম, কাজে একটু সময় লাগবে। আমরা এতক্ষণ ধরে কথা বলে ফায়ার সার্ভিসের উচ্চ কর্মকর্তা যারা আছেন, যারা আগুন নিয়ন্ত্রণের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু চেষ্টা করছেন এমনকি যে আগুন লাগার সূত্রপাত তারা খতিয়ে দেখছেন। আগুন নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের এখন 7টি ইউনিটের পাশাপাশি স্থানীয় লোকজন যারা আছেন তারাও কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের কাজে তারা লেগেছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে আগুন কিন্তু ভয়াবহ আকার ধারণ করার কারণে নিয়ন্ত্রণ এত সহজে আনা যাচ্ছে না, যেহেতু জুট কাপড় থাকার কারণে দ্রুত কিন্তু আসলে আগুন ছড়িয়ে পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আসলে ফায়ার সার্ভিস বলছেন তারা চেষ্টা করছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। আবারও ইনিংস পরাজয়ের লজ্জা টাইগারদের। ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও 8 রানে হেরেছে বাংলাদেশ। এই হারে 2-0 সিরিজ জিতে নিল সফরকারীরা। 12 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন সাজিদ খান, আর সিরিজ সেরা হয়েছেন আবিদ আলী। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। was
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যোগ হলো আরও একটি হতাশার গল্প, যেখানে 5 দিনের টেস্টে 2.5 দিনই বৃষ্টি আর আলো স্বল্পতায় খেলা হয়নি, সেখানে হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। পাকিস্তানের এক ইনিংসে করা 300 রানের গন্ডি মুমিনুলরা পার করতে পারেননি 2 ইনিংসেও। এমন ম্যাচে যেখানে রেজাল্ট আসায় বিরল, সেখানে টাইগাররা উপহার দিলেন ইনিংস ব্যবধানে হার। লালবরের ক্রিকেটে 20 বছরের পথ চলায় বাংলাদেশের এটি 94তম হার। এর মধ্যে এই ম্যাচ সহ 44টি টেস্ট ম্যাচই হার ইনিংস ব্যবধানে। পঞ্চম দিনে এসে পাকিস্তানের জয়ের সম্ভাবনাতে ভেটো দিচ্ছিল বাংলার 3 অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন, মুশফিক আর সাকিব। নিশ্চিত হারের ম্যাচটি অন্তত ড্রয়ের পথে নেওয়ার চেষ্টা করেন তারা, কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে শেষ রক্ষা হলো না বাংলার টাইগারদের। শেষ দিনেই বাংলাদেশের 13টি উইকেট তুলে নিয়েছে সাজিদ খানরা। তবে শেষ বিকালের আলোয় ঢাকা টেস্টকে বাঁচাতে চেষ্টা ছিল 2 বোলার তাইজুল ও ইবাদতের। দুজন মিলে 34 বলের মোকাবেলায় করেন মাত্র 1 রান। তাতেও ভাগ্য বদলায়নি মুমিনুল বাহিনীর। সূর্য ডোবার আগেই মিরপুর টেস্টের ড্রয়ের সম্ভাবনা ডুবে যায় বাংলার আকাশে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। স্বাধীনতা কাপে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ 8-এ বসুন্ধরা কিংস। এ নিয়ে টানা 3 ম্যাচ জিতল বসুন্ধরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের 6ষ্ঠ মিনিটে ভালো সুযোগ পায় চট্টগ্রাম আবাহনী, কিন্তু কিংস গোলরক্ষক সুলতান তা রুখে দেন। 22 মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন ডি সিলভা রবিনিওর জোরালো শটে এগিয়ে যায় কিংস। 3 মিনিট পর চট্টগ্রামের সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ব্যর্থ হলে 1-0-তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্কোর লাইন দাঁড়ায় 2-0। 88 মিনিটে রবিনিওর অ্যাসিস্টে চট্টগ্রামের জয়ের আশা ভেস্তে দেন ফরওয়ার্ড মতিন মিয়া। এই জয়ে কপাল খুলেছে পুলিশ এফসিওর। 9 পয়েন্ট নিয়ে সেরা 8-এ উঠেছে অস্কার ব্রোজেনের দল। ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান আর্লি লিড 3 জন প্রাণী আসতেনি, কিন্তু শটটা করলেন আজাদের ফার্স্ট টাচে।